দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে আপনি অভিজ্ঞ, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে পৌরসভা চালানোর, পাশাপাশি শহরটাকে আপনি খুব ভালোভাবে জানেন এবং প্রয়োজনে আপনার সাথে কথা বলবে। এখন কি আপনার সাথে কথা বলেছে? কিন্তু আমার মনে হয় এই অর্ডারটা দেখার পরে কি মনে হয় যে এক্সপিরিয়েন্সটা আমি নাকি এক্সপিরিয়েন্স উনি? অর্ডারটা দেখে তো মনে হচ্ছে এই চারজনই হচ্ছে উত্তরবঙ্গ সম্পর্কে, শিলিগুড়ি সম্পর্কে এবং আরবান গভর্নেন্স সম্পর্কে তারাই সব জানে না, আমরা কিছু জানি না, এটাই মনে হয় না? তো এই অর্ডারের পরে কি আর আমার কাছ থেকে কোনো অভিজ্ঞতা, আমার কাছে কোনো পরামর্শ নেওয়ার কি তার কোনো প্রয়োজন আছে? এই অর্ডারটাই প্রমাণ করে চারজনই হচ্ছে একমাত্র অভিজ্ঞ, আর কেউ না, আমরা কেউ না। সরকারই তাই মনে করছে। আর দ্বিতীয়ত যেটা দাঁড়াচ্ছে, আমি তো আবার বলছি, তাদের কাছে তো কোভিডটা প্রায়োরিটি না, তাদের কাছে দলবাজিটাই প্রায়োরিটি। তারা অনেকটা সময় ব্যয় করছেন শুধুমাত্র কোন দল কাকে ভাঙানো যায়। এই কয়েকদিন আগে আমাদের একজন এক্স কাউন্সিলর বাড়ি গেছে, তৃণমূলের একজন নেতা, তিনিও মানে দলত্যাগী, সে গিয়ে তাকে বোঝাতে গেছে যে আপনি চলে আসুন, তুমি চলে আসো, তোমাকে আমি এটা দেবো সেটা দেবো, অমুক তমুক, তোমাকে তো কিছু দেবে না। আমাকে কী দেয়নি ভাই, আমাকে পার্টি যথেষ্ট মর্যাদা দিয়েছে। আপনি চা খান, বসুন, গল্প করুন, আপনি এই কথাটা দয়া করে বলবেন না আমাকে, বলেছে সেটা। এই যে যাচ্ছে, এই যে এগুলো করছে, তার মানেটা হচ্ছে প্রায়োরিটি এইটাই, দলবাজিটাই প্রায়োরিটি। এই ক্ষমতাটাকে অপব্যবহার করে কিভাবে তারা পেছন দরজা দিয়ে ক্ষমতা ভোগ করা যায়, এটাই বড় কথা। তাদের কাছে কোভিড মোকাবেলাটা প্রায়োরিটি না। প্রত্যেকটা জায়গাতেই একটা করে অর্ডার করেছে, তারপরেই কোঅর্ডিনেটর নিয়োগ হিসাবে প্রত্যেকটা পৌরসভাতে বলেছে এঙ্গেজমেন্ট অফ পারসনস অ্যাজ ওয়ার্ড কোঅর্ডিনেটর। আগেও করা হয়েছিল, যারা কাউন্সিলর তাদেরকে ওই এলাকার কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্ত করা, আমরা করেছিলাম। দেখুন এখানে 7 মে গভর্নমেন্ট একটা অর্ডার করেছে, অর্ডার করে বলেছে যে মানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হচ্ছে যে তোমরা এদেরকে এঙ্গেজ করো, যারা প্রাক্তন কোঅর্ডিনেটর, যে কাউন্সিলর যারা ছিলেন বা আগে যারা কোঅর্ডিনেটর ছিলেন তাদেরকেই এঙ্গেজ করাও। কলকাতায় করে দিয়েছে, সল্টলেকে করে দিয়েছে, আসানসোলে করে দিয়েছে, জলপাইগুড়িতে যারা ছিল তারাই হয়তো আছে কোঅর্ডিনেটর হিসাবে। শিলিগুড়ির ক্ষেত্রে আজও পর্যন্ত অর্ডারটা করা হলো না। কোনো এক্স কাউন্সিলরদের, সেটা শুধু সিপিএমের বলবো না, এমনকি তৃণমূল কংগ্রেসেরও যারা আছেন, বিজেপিরও যারা আছেন, তাদের কাউকেই কোঅর্ডিনেটর হিসাবে আজ পর্যন্ত প্রায় 10 দিন কি 12 দিন 13 দিন হয়ে গেল। আজকে কয় তারিখ? হ্যাঁ 20 তারিখ, আজকে 13 দিন হয়ে গেল। আজও কিছু পর্যন্ত কোনো কোঅর্ডিনেটর এক্স কাউন্সিলরদের কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হলো না। এবার আমি বলতে চাইছি, দেখুন আমি প্রথম থেকে একটা কথা বলেছি, আগেও বলছি, এখনও বলছি, 2016, 2020 সালের 18ই মে যখন আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, তখন এই কথাটাই বলেছিলাম, শুধুমাত্র কোভিড পরিস্থিতি, আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছিল কোভিড পরিস্থিতির মোকাবেলা করার জন্য, এটাই প্রায়োরিটি। এবং বলা হয়েছিল দুটো আইনের কথা, একটা বলা হয়েছিল এপিডেমিক, একটা বলা হয়েছিল যে এপিডেমিক আইন, অর্থাৎ একটা নাম হচ্ছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, আর আরেকটা হচ্ছে এপিডেমিক ডিজিজের অ্যাক্ট 1897। এই দুটো আইন অনুযায়ী এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরদের নিয়োগ করে বলা হয়েছিল যে তোমাদের একটাই প্রধান কাজ, সেই কাজটা হচ্ছে এই অতিমারিজনিত পরিস্থিতির মোকাবেলা করা, তাতে সমস্ত মানুষকে যুক্ত করা যায়, কারণ কর্পোরেশনটা খুব গুরুত্বপূর্ণ, মিউনিসিপ্যালিটিটা খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আমি এটা বলেছি আমাদের পলিটিক্যালি, রাজনৈতিকভাবে, বা আমাদের যারা আমরা আছি পৌরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম, সমস্ত রকমভাবেই আমরা এই কাজে প্রশাসনকে, সরকারকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্য আমরা তৈরি আছি। আপনারা দেখেছেন আমাদের রেড ভলেন্টিয়াররা কীভাবে কাজ করছে, শিলিগুড়িতেও কাজ করছে, তারা প্রত্যেকটা যখনই যেভাবে বলছেন সেভাবেই তারা ঝাঁপিয়ে পড়ছে। এটাকে আমরা আরও স্ট্রেনথেন করার জন্যে আমরা মিটিং ডেকেছি, আমরা এটা করব। এমনকি শুধু শিলিগুড়িতে না, খড়িবাড়িতে যান, নকশাল বাড়িতে যান, 18 খাইতে যান, সেখানেও তারা তাই করছে। শক্তিগড়ে যান, সেখানেও দেখবেন বিভিন্ন ওয়ার্ডে, এই শিলিগুড়িতেও অনেকগুলি ওয়ার্ডে এরা ইতিমধ্যেই সেই দায়িত্ব নিয়ে কাজ করছে, সবাই সেটা জানে। কালকে সরকারি মিটিং ডেকেছিল, সেই মিটিংও আমাদের রেড ভলেন্টিয়াররা গেছিল, সেখানে তারা কী কাজ করছে সেটাও বলেছে।
আমরাও বিভিন্নভাবে বলে যাচ্ছি, নিজেরাও আমরা চেষ্টা করে যাচ্ছি কীভাবে হাসপাতালে ভর্তি করানো যায়, কীভাবে ডাক্তারকে দেখানো যায়, কীভাবে অক্সিজেন জোগাড় করানো যায়, সেটা আমাদের রাজনৈতিকভাবে আমরাও সেই দায়িত্ব পালন করছি। এই যে নিয়োগ নিয়ে স্পেসিফিক বক্তব্যটা কি আপনারা দিয়েছেন? আমি আসছি, সেই বলবো। আমি আগে যিনি ছিলেন আগে উদয়ন গুহ, আরেকটা ছিল হচ্ছে ইয়েতে চ্যাংড়াবান্ধা, কিন্তু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান হিসেবে আগেরটাই রেস্টোর করা হলো। আপনি দেখবেন ঠিক একই রকমভাবে সল্টলেক মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা ছিলেন কৃষ্ণা চক্রবর্তী তাদেরকেই কিন্তু রিইনস্টিটিউট করা হয়েছে। এবার দেখবেন আমি যে বারবার করে বলছি না যে শিলিগুড়ি কি পশ্চিমবঙ্গের বাইরে, যে প্রশ্নটা তুলতাম আবার দেখেন শিলিগুড়ি সত্যি পশ্চিমবঙ্গের বাইরে। শিলিগুড়ির ক্ষেত্রে কী বলা হলো, 6 মে শিলিগুড়িতে অর্ডার করা হয়েছে। শিলিগুড়ির অর্ডারের মধ্যেও কিন্তু রেস্টোরেশন কথাটাই বলা হলো, রেস্টোর বলা হলো। দুটো অর্ডার ছিল, কমিশন অর্ডার ক্যান্সেল করলো, সুরেন্দ্র গুপ্তকে ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করে এখানে কি বলা হলো, এটা বলো অ্যান্ড নো লঙ্গার রেস্ট্রিক্ট দ্য অপারেশন। এবার বলছে অ্যান্ড হোয়ারাস উইথ মডেল কোড অফ কন্ডাক্ট সিজিং টু বি ইন অপারেশন, মডেল কোড অফ কন্ডাক্ট নেই। The order of the Election Commission of India dated 20th March 2012 and the temporary restriction imposed thereby has consequently ceased to remain in force or have any effect and no longer restricts the অর্থাৎ 15ই মে এবং 16ই মে 2020 সালে কোনোভাবে আর ওই যে অর্ডারটা ছিল এটা আর রেস্ট্রিক্ট, এটা নিয়ন্ত্রিত নয়। তার মানে এই অর্ডারটা বহাল থাকছে, পুনর্বহাল থাকছে। তারপরে কি বললো, এবার বললো ইট ইজ নাও বিকাম নেসেসারি টু কনসিডার দি এক্সপিরিয়েন্স বডি বলে একটা করা দরকার, দি অপারেশনাল নোটিফিকেশন বলে তারা এই অর্ডারটা করার পরে শিলিগুড়ির ক্ষেত্রে কী বাদ পড়লো। এবার দেখুন শিলিগুড়ির ক্ষেত্রে কী বল, কোনো জায়গায় এই কথাটা বলেনি। শিলিগুড়ির ক্ষেত্রে কী বলছে, বলছি না শিলিগুড়ি সংবিধানের বাইরে, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পৌর আইনের বাইরে। যেহেতু শিলিগুড়িতে আমি ছিলাম, আচ্ছা ঠিক আছে আমি তো ভোটে নয় হেরে গেলাম, কিন্তু আইনে তো যারা যা আইনে যখন সবার ক্ষেত্রে যে আইনটা সেই তাই তো করা হবে। আমি এটা অ্যাকসেপ্ট করি কি না করি তো পরের কথা, সেটা তো পরের কথা। আইনে অর্ডারটা একই হবে। আইনে বলছে 2020 সালের 15ই মে 16 মে অর্ডারটা বহাল আছে শিলিগুড়ির ক্ষেত্রে বলছে, বলে নিয়ে অর্ডারটার মধ্যে কী বলছে শুধু পড়ে কোথাও কোনো এই ক্ষেত্রে বলেন কী বলেছে, অ্যান্ড হোয়ারাস ইট হ্যাজ নাও বিকাম নেসেসারি to constitute an experienced body of persons well equipped and competent with necessary experience both in matters of local municipal governance as well as knowledgeable of the issues of the entire North Bengal region as a whole for a holistic, synergized and well coordinated approach with the state agencies in this regard to handle and contain the grave situation due to second wave of the COVID-19 pandemic and to effectively discharge the essential function of the Siliguri Municipal Corporation in order to give effect to essential provision বলে দিয়ে লিখলো উত্তরবঙ্গের সম্পর্কে যাদের বিরাট এক্সপিরিয়েন্স আছে। তারপরে বলা হচ্ছে কি বলেছে, তারপরে বলা হলো মিউনিসিপ্যাল গভর্নেন্স সম্পর্কে যাদের বিরাট এক্সপিরিয়েন্স আছে, যারা এইরকম কোভিড সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার মতো যোগ্যতা আছে, তাদের 4 জনকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে নিয়োগ করা হলো। পশ্চিমবঙ্গের কোনো পৌরসভায় কোনো কর্পোরেশনে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগের ক্ষেত্রে এরকম কোনো লাইন কোথাও কিন্তু লেখা হয়নি, শুধু শিলিগুড়ির ক্ষেত্রে লেখা হচ্ছে। কেন যদি বলা হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন একটা এক্সপিরিয়েন্স যদি উত্তরবঙ্গ সম্পর্কে কে জানে, উত্তরবঙ্গ সম্পর্কে একজন প্রাক্তন মন্ত্রী তিনি পরাজিত, তিনি জানেন বলছেন এক, আরেকজন বিরোধী দলের নেতা তিনি খুব জানেন, একজন ব্যবসায়ী হোটেল ব্যবসায়ী তিনি খুব জানেন, আরেকজন ট্রেড ইউনিয়ন নেতা তিনি কিছুদিন আগে দল পরিবর্তন করেছেন তিনি জানেন। এতদিন পর্যন্ত যারা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল তারা জানে না, তারা বোঝে না। তাহলে অন্য প্রত্যেকের ক্ষেত্রে যারা ছিলেন তাদেরকে রাখা হলো, শুধু শিলিগুড়ির ক্ষেত্রে এটা কেন হলো, কি কারণটা কি?
এইটাই হচ্ছে, আমরা বারবার বলছি, এইখানে হচ্ছে রাজনীতি। সেকেন্ড কথাটা বলছি, দেখবেন সেখানে কিন্তু কোনো পরিষেবা দিচ্ছে না, মানে এদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই, মানে সরকারি পরিষেবা। কাগজে এরকম খবর প্রতিদিন দেখছি, আমি তো একটা মন্তব্য করিনি। কালকেও একটি স্থানীয় শিলিগুড়ি থেকে প্রকাশিত একটি পত্রিকায় এই সমস্ত নার্সিংহোমগুলি সম্পর্কে, ওষুধের দোকান সম্পর্কে, অক্সিজেন সম্পর্কে কত কথা লেখা হচ্ছে না, কত মিটিং হচ্ছে এটা নিয়ে, সেটাও তো দেখছি। কোনো অ্যাকশন হয়েছে আজ পর্যন্ত? কিছু অ্যাকশন আমি তো দেখলাম না কিছু। কারণটা কি, মানে কি মনে হচ্ছে? আপনি তো অভিজ্ঞ। আমি তো এখন এর থেকে বেশি কিছু কথা বলছি না। এই পরিস্থিতিতে নিয়ে আমি কোনো রাজনীতিও করতে চাই না। তারা রাজনীতি করতে পারে। আপনারা দেখবেন আমরা 8 মাস 9 মাস 10 মাস চালিয়েছি এই কোভিডকে সামনে রেখে, সবাইকে নিয়ে চলেছি, কোনো পলিটিক্স করিনি। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা নিয়ে কোনো অন্য দল ভাঙানোর চেষ্টা করিনি, কাউকে কোনো বিশেষ সুবিধা দেওয়ারও চেষ্টা করিনি। নিজের আমাদের অনেকের, আমার সহ এই সহ সবারই কিন্তু কোভিড হয়েছিল, খুব ভয়ঙ্করভাবে কোভিড হয়েছিল, জয়ের সহ। আমরা এই কোভিড নিয়েও কিন্তু মানুষের সেবাতে, মানুষের পাশে দাঁড়িয়েছি, এতটুকু পালিয়ে যাইনি। 10 ঘন্টা 8 ঘন্টা করে করেছি, পাড়ায় মানে 11টা 12টা পর্যন্ত রাত্রিবেলায় ঘুমিয়েছি, খাওয়ার দাওয়া থেকে শুরু, নিয়ন্ত্রণ করার মতো কিচ্ছু নেই, কিছু নেই। কিছু কোথায় দেখা যাচ্ছে। আমি তো বলি তাদের প্রায়োরিটি এটা না, প্রায়োরিটি দলবাজি, প্রায়োরিটি কীভাবে দল ভাঙানো যায়, তারা নিজেরাই এটা করলেন। এবং তারা নিজেদেরকে বলছে, সরকার বলছে তাদের মতন নাকি কেউ এক্সপিরিয়েন্স নেই। আমরা তো কোথায় এক্সপিরিয়েন্স, আমরা তো কিছু না। সরকার বলছে 4 জনই একমাত্র বোঝেন উত্তরবঙ্গটা, শিলিগুড়িটা, আরবান গভর্নেন্স, আর কেউ বোঝেন না। এইটাই তো অর্ডার, আপনারা জান, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, আমার লেখাটা বাংলা লেখা আছে, একটা সমস্ত অর্ডার আমার কাছে আছে, এই অর্ডারগুলি দেখবেন আপনারা। তাহলে কলকাতার অর্ডারটা একরকম, শিলিগুড়ির একরকম, দিনহাটার একরকম, তা তো না। শুধু শিলিগুড়িটাই আলাদা, আর সারা পশ্চিমবঙ্গের কলকাতা সহ সব জায়গার একরকম। সেটা হতে পারে, কখন হওয়া উচিত। তাহলে সত্যি সত্যি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে রাজনীতি করাটাই বড় জিনিস হবে, যা প্রধানমন্ত্রী করেছেন। সেটা কখনোই আমরা সমর্থন করি না, সবাই মিলে আমরা তার বিরোধিতা করছি, এটা কখনোই আমাদের সমর্থনযোগ্য নয়। ঠিক তেমনিভাবে আমি বলছি শিলিগুড়িতেও এই রাজনীতিটা কম করে, দলবাজিটা কম করে, তাদের যে কারণে তাদেরকে এঙ্গেজ করা হয়েছে কোভিডকে মোকাবেলা, সিনসিয়ারলি এই কাজটাই তারা করুক, আমাদের সম্পূর্ণ সহযোগিতা এই ব্যাপারে থাকবে। এই হচ্ছে একটা প্রেস কনফারেন্সে আপনাদের সাথে মিলিত হয়েছি পার্টির পক্ষ থেকে বলছে পার্টির, এবং বিশেষ করে আমার বলার বিষয়টা হচ্ছে মূলত এই কোভিড এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়োগ সংক্রান্ত বিষয়। আপনারা সবাই জানেন যে আমি এখানে 5 বছর মেয়র ছিলাম, আর প্রায় 8-9 মাস বোধহয়, 9 মাস প্রায় 10 মাস বোধহয় চেয়ারম্যান, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন চেয়ারম্যান ছিলাম। আমি একটা কথা তখন থেকেই বলতাম যে শিলিগুড়ি তো পশ্চিমবঙ্গের বাইরে না, এমনকি শিলিগুড়ি সংবিধানেরও বাইরে না, শিলিগুড়ি পশ্চিমবঙ্গ পৌর আইনেরও বাইরে না। কিন্তু আমার অভিজ্ঞতার মাধ্যমে এটাই বলতাম বারবার করি, যেন শিলিগুড়ির জন্য আলাদা সংবিধান আছে, যেন শিলিগুড়ির জন্য আলাদা পৌর আইন আছে, এবং এইভাবে শিলিগুড়ি অন্য যে কোনো পৌরসভাকে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হতো, সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু শিলিগুড়িকে দেখা হতো না। শিলিগুড়ির প্রতি সমস্ত পৌরসভাগুলিকে যদি একটা প্রকল্পের অর্থ দেওয়া হয়ে থাকে, সেটা শিলিগুড়িকে দেওয়া হতো না। এমনকি যখন আমাদের টার্ম শেষ হয়ে গেল 18ই মে, তার আগে সরকার ঠিক করলো কোভিডজনিত পরিস্থিতির মোকাবেলার জন্যেই যে আগে যারা বোর্ড অফ কাউন্সিলর্সে বা মেয়র পরিষদে বা চেয়ারম্যান পরিষদে যারা থাকছেন, তাদেরকেই প্রশাসক মণ্ডলী হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করল। তখন আপনারা দেখেছিলেন, আপনাদের মনে আছে, সেই সময়তে কিন্তু কলকাতাতে যারা ছিলেন
তাদেরকেই রাখা হলো, অন্যান্য পৌরসভাতে যারা ছিলেন তাদেরকেই রাখা হলো। শিলিগুড়ির ক্ষেত্রে যেটা করা হয়েছিল, মেয়র পরিষদের 3 জন সদস্যের সাথে কয়েকজন বিরোধী দলের নেতাদের যুক্ত করে দিয়ে একটা অর্ডার করা হয়েছিল। তাতে আমি খুব আপত্তি করেছিলাম। আমি বললাম, সারা পশ্চিমবঙ্গে যদি আউটগোয়িং মেয়র পরিষদের সদস্যদের রাখা হয় বা আউটগোয়িং চেয়ারম্যান পরিষদের সদস্যদের রাখা হয়, তাহলে শিলিগুড়িতে আলাদা হবে কেন? তাহলে একই দিতে হওয়া উচিত। তখন আমি বলেছিলাম যে না, এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। এই প্রস্তাব আমি তখনই গ্রহণ করব যদি এই প্রস্তাব অ্যামেন্ড করা হয়। আপনারা সেটা জানেন যে সেই সময়তে গভর্নমেন্ট 15ই মে একটি অর্ডার করেছিল, পরে আমাদের চাপে 16ই মে আরেকটা অ্যামেন্ডেড অর্ডার করেছিল। এখনও যখন শিলিগুড়ি অর্ডারটা বলা হয় তখন বলা হয় 15ই এবং 16ই মে দুটো একসঙ্গে করা হয়। অর্থাৎ আমাদের কথা অনুযায়ী অন্যান্য পৌরসভাতে যেভাবে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বসানো হয়েছিল ঠিক সেভাবেই বসানো হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আর আমি শিলিগুড়ির বঞ্চনা বৈষম্য নিয়ে বহু আন্দোলন করেছি, বহু চিঠি লিখেছি, আপনাদেরও মাধ্যমে অনেক কিছু আমরা জানিয়েছি। আপনারাও অনেকেই সাপোর্ট করেছেন, অনেকে আমার দাবির বিরোধিতা করেছেন, অনেকে আমাদের যে শিলিগুড়ির জন্য যে ক্লেইম করেছিলাম, যে দাবিগুলো করেছিলাম, সেই দাবিগুলোর বৈধতা নিয়েও আপনারা অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কিন্তু আমি সবটাই জাস্টিফাই করেছিলাম। সেটা আমি বিধানসভাতে তুলেছিলাম, কলকাতায় গিয়ে সেটা, এমনকি কলকাতাতে গিয়ে মেট্রো চ্যানেলে ধর্ণা দিয়েছিলাম, ইত্যাদি করেছিলাম। এবার আপনারা জানেন যে ঠিক বোর্ড অফ নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে আমি বোর্ডের চেয়ারম্যান হিসেবে রেজিগনেশন দিয়েছিলাম। রেজিগনেশন কেন দিয়েছিলাম? যেহেতু আমি কন্টেস্ট করব। কিন্তু ইতিমধ্যেই ইলেকশন কমিশনার একটা অর্ডার করে, ইলেকশন কমিশনারটা অর্ডার করে বলে এই যে পার্সনস যারা আছে তারা পলিটিক্যালি আপাতত তারা এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনে থাকতে পারবে না। আপনারা সেটা জানেন। আর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এক একজন করে প্রশাসককে নিযুক্ত করা হয়েছে। শিলিগুড়িতে প্রথমে নিযুক্ত করা হয়েছিল কমিশনারকেই প্রশাসক হিসাবে, তারপরে তার কিছুদিন পরে সুরেন্দ্র গুপ্তাকে শিলিগুড়ির প্রশাসক হিসাবেই নিয়োগ করা হয়েছে। কলকাতাতে খলিল আহমেদ, যিনি আরবান ডেভেলপমেন্ট সেক্রেটারি, তাকে নিযুক্ত করা হয়েছে। এটাও আপনারা জানেন। প্রত্যেকটা জায়গাতেই এরকমভাবেই করা হয়েছে। এবারে নির্বাচন শেষ হয়ে যায়, বর্তমান সরকারই আবার ফিরে আসে। 3রা মে মডেল কোড অফ কন্ডাক্ট প্রত্যাহারিত হয়। মডেল কোড অফ কন্ডাক্ট প্রত্যাহারিত হওয়ার পর প্রথম কলকাতাতে একটা অর্ডার করা হয়। এই হচ্ছে কলকাতার অর্ডার। 4 মে 2021 সালে কলকাতার একটা অর্ডার করা হয়। সেই অর্ডারে বলা হয় যেহেতু মডেল কোড অফ কন্ডাক্টটা এটা আর নেই, সিজড হয়ে গেছে, এবং যেহেতু আগের যে অ্যাডমিনিস্ট্রেটর সেই অ্যাডমিনিস্ট্রেটরও এখন আর থাকছে না, এবং তারা তখন একটা কথা কলকাতার ক্ষেত্রে অর্ডার করে একটা কথা বলা হলো, সেটা বলেছে। তাদের বক্তব্যটা হচ্ছে যে যেহেতু সেকেন্ড ওয়েভ of COVID-19 pandemic has become more severe during the period when the model code of conduct was in operation, প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা একটা অর্ডার করলো কলকাতার ক্ষেত্রে, অ্যান্ড whereas it is necessary to reinstate an experienced body of persons to handle the grave situation persisting due to second wave বলে যারা আগের যে হ্যাজ বিকাম ইনকনসিকুয়েশন বলে তারা বলেছে, পরে অর্ডারটা করলে এরকমভাবে 20 মার্চ 21, যেটা 20 মার্চে ওটা যখন ওটা, অ্যান্ড দি অপারেশন অফ দি নোটিফিকেশান 334 6 মে 2020, এই যে অর্ডারটা ছিল অ্যাপয়েন্টিং দ্য
Board of Administration of Kolkata Municipal Corporation is restored by operation of law. অর্থাৎ আগে যে বোর্ডটা ছিল এটাকে রেস্টোর করা হলো এবং সেই হিসাবে বলা হলো যারা দায়িত্বে ছিলেন তাদেরকেই দায়িত্ব নিতে, ইমিডিয়েট দায়িত্ব নিতে বলা হলো। আজকে একটা কাগজের একবার খবর আছে উত্তরবঙ্গ সমাজে, সেখানে দেখবেন কি এই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যেটা নিযুক্ত করা হয়েছে তারা কি সত্যি সত্যি সিনসিয়ার টু কমব্যাট দ্য প্রেজেন্ট সিচুয়েশান, এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারা কি সিনসিয়ার? না, তারা কিন্তু এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে। প্রথম কাজ হয়েছে তারা এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরকে ব্যবহার করে দল ভাঙানো, বিজেপির দল ভাঙানোর তারা পরিণতিটা কি বিজেপি দেখেছে। আজকে কিন্তু আমরা দেখছি চেয়ারম্যান সহ 4 জন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকে যে ফার্স্ট প্রায়োরিটিটা হচ্ছে কীভাবে বিরোধী দল ভাঙানো যায়। বাড়িতে বাড়িতে গিয়ে ব্ল্যাকমেল করে কাউকে বিল্ডিং বেআইনি দোকান ভাঙার হুমকি দিয়ে, নোটিশ দিয়ে কাউকে বলা বা বেআইনি দুর্নীতির মধ্যে জড়িয়ে দেবো তোমাদেরকে, এরকম হুমকি দিয়ে ইতিমধ্যেই 3 জনকে দল ভাঙিয়েছে। আরও 2 জন 3 জনের বাড়িতে তারা গেছে, আমাদের যারা বর্তমান যারা এক্স কাউন্সিলর তাদের বাড়িতে গেছে, তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করছে, যদিও তারা রিজেক্ট করেছে, সবাই রিজেক্ট করেছে। তাদের কাজ হচ্ছে এখন এইটাই, সেবা করাটা, এই পরিস্থিতিকে মোকাবেলা করা বড়। যেমনভাবে প্রধানমন্ত্রীকে আমরা দেখছি, প্রধানমন্ত্রী তার কাছে কিন্তু কোভিড সিচুয়েশনটা বড় ছিল না, বাংলা জয়টাই বড় ছিল, রাজনীতি করাটাই বড় ছিল। কোভিড সিচুয়েশনটা তাদের কাছে প্রায়োরিটি না বলে সেটা আমরা দেখলাম, কয়েকজনের গ্রেপ্তারের নাম করে নিজাম প্যালেস থেকে শুরু করে সারা কলকাতাতে সমস্ত রকমভাবে লকডাউনকে না মেনে যা ঘটনাটা ঘটলো সেটা বোঝা যায় শাসক দলের কাছে তখন এই কোভিড সিচুয়েশনটা বড় জিনিসটা, রাজনীতিটাই বড়। শিলিগুড়িতে আমরা এটা দেখছি, দলবাজিটাই বড় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের এই মুহূর্তে যে কাজগুলো তাদের করা উচিত প্রতিদিনই তো কাগজে বেরোচ্ছে। নার্সিংহোমগুলো কী অবস্থা, অক্সিজেনের কী অবস্থা, বেডের কী অবস্থা, কালোবাজারে কীভাবে হচ্ছে, ওষুধের কালোবাজারে কীভাবে হচ্ছে, প্রতিদিন দেখছি তার নিয়ে মিটিং হচ্ছে। কোনো অ্যাকশান হয়েছে আজ পর্যন্ত? আমি কি বলবো, সমস্ত প্রতিদিন আপনারাই কাগজে লিখছেন, প্রত্যেক দিন। আমি কিচ্ছু মন্তব্য করিনি, বলিনি, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনও করিনি, না এই সময় আন্দোলন করাটার সময় না। কিন্তু আমরা তো দেখছি কোনো একটা কিছু পরিবর্তন হচ্ছে না, তারা বেশি উদ্যোগী হচ্ছে দল ভাঙা, বিরোধী দল ভাঙা। তারা বেশি উদ্যোগী হচ্ছে কর্পোরেশনে কীভাবে সাজসজ্জাটা করা যায়, টাইলস লাগানো যায়, বাথরুমটাকে আরও সুন্দর, কীভাবে লক্ষ লক্ষ টাকা খরচা করে নতুন বাথরুম বানানো যায়, কীভাবে আরও বেশি আধুনিকীকরণ করা যায় কর্পোরেশনের অফিসটাকে। এই মুহূর্তে এটা এই মুহূর্তে খুব একটা প্রয়োজন ছিল না। যে কাজগুলো আমরা শুরু করেছিলাম সেই কাজগুলোকে অব্যাহত রাখলেই তো অনেকটা হয়, কিন্তু নতুন করে এটা প্রায়োরিটি হওয়া উচিত না। এবং আমরা বারবার করে বলছি, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি বা 20,000 কোটি টাকা খরচা করে কেন্দ্রীয় একটি সংসদ ভবন বানানো বা পশ্চিমবঙ্গে নতুন করে বিধান পরিষদকে পুনর্জীবন করা, এটা প্রায়োরিটি হওয়া উচিত না। ঠিক তেমনিভাবে এই মুহূর্তে অফিস সৌন্দর্যীকরণ করা, এটা প্রায়োরিটি হওয়া উচিত না। প্রায়োরিটি হওয়া উচিত এটা, সেটা হচ্ছে কোভিডকে মোকাবেলা করা। আমার লাস্ট কথাটা হচ্ছে, আমি তো এটা বারবার করে বলছি, আমি এটা বলেছি, আমার প্রশ্ন না, আমি তো নিজেই বলেছি না, আমি নির্বাচনে হেরেছি। আমার মতন গৌতম দেব নির্বাচনে হেরেছেন, আমার মতন উদয়ন গুহ যত অল্প ভোটে হারুন না কোনো হেরেছেন, তুমিও নির্বাচনে হেরেছেন, তাদেরকে তারা নিযুক্ত করেছেন। আমি নিজেই বলেছিলাম যে না, আমি তো ইন্টারেস্টেড। কিন্তু আমাদের যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিলেন তারা কি অনভিজ্ঞ? তারা উত্তরবঙ্গ জানে না? তারা শিলিগুড়ি জানে না? কেন তাদেরকে বাদ দিয়ে এইরকম? আমি তো ছেড়েই দিলাম যে আমাকে তারা অন্য দৃষ্টিতে দেখে, আগেও দেখেছিলাম, এখনও আমি দেখছি। প্রশ্নটা আমার হচ্ছে, আমি নিজেও বলছি, ওরা তো অর্ডারটা তো করবে একরকম, তারপরে আমি রাজি কি না রাজি সেটা তো পরে হবে। সরকারি অর্ডার তো একই রকম হওয়া উচিত।
প্রত্যেকটা জায়গায় লেগেছে রেস্টোর করা, বহাল করা, যেটা ছিল সেটাকে কন্টিনিউ করা, এইটা লেখা হয়েছে। শুধু শিলিগুড়ি ক্ষেত্রে আলাদা কেন হবে? কারণটা কি? তার মানে হচ্ছে শিলিগুড়িকে অন্য চোখে দেখো, এখনও সেটা আছে। আমার শেষ কথাটা হচ্ছে এইটাই, এরা সত্যি সত্যি অর্ডারগুলির মধ্যে দুটো কথা কমন। একটা কি, ইজ রেস্টোর্ড, মানে আগের অর্ডারটাই বহাল করা হলো। আরেকটা করা লেখা আছে শ্যাল রিজিউম দেয়ার রেসপেক্টিভ ফাংশন। এখন শ্যাল, তারা নতুন করে যারা ছিল তারাই সে ফাংশনটা করবে। শিলিগুড়ি ক্ষেত্রে কেন হলো ওটা? আমাকে বলতে পারে যে আপনি, আচ্ছা হ্যাঁ, আমি কি কখনো বলেছি? আমি তো বলেছি আমি ইচ্ছুক নই। গভর্নমেন্ট তো অর্ডার করবে, তা আমি ছাড়া তো আর যারা ছিলেন তাদের, যারা এখন কাজটাই মুশকিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এটাই বলছি। যদি সবার ক্ষেত্রেই, যদি শিলিগুড়ির ক্ষেত্রে রেস্টোর কথাটা লেখা হয়েছে, শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু শ্যাল রিজিউম দ্য রেসপেক্টিভ ফাংশন কথাটা লেখা হয়েছে। যারা বোর্ডে ছিলেন তাদেরকেই পুনর্বারের কথাটা লেখা হয়েছে। আমি তার নাম বলছি, কৃষ্ণা চক্রবর্তীকে বলুন, ফিরাদ হাকিম বলুন, আজকে দেখলেন আপনাকে উদয়ন গুহকে বলুন, এরকম আরও যতগুলো আছে, প্রত্যেকটা ক্ষেত্রে তাই হয়েছে। শিলিগুড়ির ক্ষেত্রে উচিত ছিল, যখন তারা বলছেন উত্তরবঙ্গ সম্পর্কে অভিজ্ঞ, মিউনিসিপ্যাল গভর্নেন্স সম্পর্কে অত্যন্ত এবেল, তারা জানে কি, যারা ছিলেন তারা জানে না? এই চারজন জানে? কারণটা কি? মানে এটা হচ্ছে শিলিগুড়ির জন্যই হচ্ছে সব কিছুতেই আইনটা আলাদা, রীতিটা আলাদা, নীতিটাও আলাদা। এটা হতে পারে না। তখন কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের তো একটা বাসনা ছিল দীর্ঘদিন থেকে শিলিগুড়ি পৌরসভা অধরা, হ্যাঁ, সেক্ষেত্রে পৌরসভাটাকে অন্যভাবে রাজনৈতিকভাবে আলোচনা, এইটাই আমি বলতে চাইছি। তারা যদি মনে করে পেছন দরজা দিয়ে তারা ঢুকে আগামী দিনে তারা শিলিগুড়িকে ভোটে বিজয়ী হবে, সে গুড়ে বালি, ভুল, সেটা ভুল। এই বোর্ডে আমরা চাই স্বাভাবিক অবস্থা ফিরে আসার সাপেক্ষে নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে আবার বলছি দায়িত্ব নিয়ে, আবার 2015 সালের মতন আমরাই এই বোর্ডের জয়ী হয়ে এখানে ভোট করব। আমি এটা বলছি। বিধানসভা নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, সেটার সঙ্গে এটার কিছু সম্পর্ক নেই, দেখবেন আপনারা। যেটা হচ্ছে যে একটু বন্ধ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অশোক ভট্টাচার্য আজকে সাংবাদিক সমাজে অভিযোগ করলেন যে প্রশাসক বোর্ডকে যা বসানো হয়েছে তাদের অগ্রাধিকার ছিল কোভিড নিয়ন্ত্রণ, কিন্তু তারা সেটা না করে সেটা করছে শুধু সৌন্দর্যায়ন আর দল ভাঙানোর কাজ করছে বিভিন্ন। আমি ওনার কথার কোনো উত্তর দিতে চাই না। সপ্তাহে 7 দিন কাজ করছি, আর এই 7 দিন কাজ করতে গিয়ে রোববারে কাজ করছি। আর যে কাজটা আমরা দায়বদ্ধ মানুষের কাছে, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে দায়বদ্ধ না। আর কোভিড মোকাবিলাটা অগ্রাধিকার, কিন্তু অন্যান্য পুরো পরিষেবাটাকেও সচল রাখতে হবে, এবং সেই পুরো পরিষেবা সচল রাখার জন্যে আমাদের কিছু ফিউচারিস্টিক প্ল্যানিং আর প্রেজেন্ট যে পুরসভা সেটাকে সঠিকভাবে পরিচালনা করা, তার কার্যক্রম, প্রথা, পদ্ধতি আমাদের নিতে হচ্ছে। আজকে 15 দিনও হয়নি আমরা বোর্ডে এসেছি। এর মধ্যে আমি 3 দিন কলকাতায় গিয়ে সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলোর মন্ত্রী, ইউডিএমএ সমেত, প্রিন্সিপাল সেক্রেটারি ইত্যাদি, হেলথের প্রিন্সিপাল সেক্রেটারির সাথে এবার এ পর্যন্ত 10 বার কথা হয়েছে। অলরেডি আমি মেডিকেল কলেজ, আরও 3টে আর 5টে নার্সিংহোম, শিলিগুড়ি হসপিটালে 2 বার অক্সিজেন প্ল্যান্ট বসানো, এবং আজকেও আমি 5টার সময় মেডিকেল কলেজে আবার যাচ্ছি। আজকে ভিডিও কনফারেন্সিং আছে, ইউডিএমের পুরো টিম ইনক্লুডিং মিনিস্টার। এখন আমি তো ওনাকে বলেছি, আপনি বর্ষিয়ান মানুষ, আপনার সাথে আমাদের আলোচনা হবে, আপনার কোনো যদি সাজেশান থাকে, বক্তব্য থাকে, নিশ্চিতভাবেই আমরা সেই বক্তব্যগুলো গুরুত্বের সাথে অনুধাবন করব এবং কাজ করার চেষ্টা করব। আর যখন নির্বাচন আসবে তখন রাজনীতি করবেন। এই মুহূর্তে তো নির্বাচন নেই, কোভিড মোকাবিলা করা এবং বর্ষার সময়
বর্ষাকে মোকাবিলা করা, অন্যান্য কাজ। উনি 13 মাসের গরিব মানুষগুলো বকেয়া রেখে গেছেন, এদের মাসে ভাতা দিতেন 500 টাকা করে। তাদের আমলেই এই সমস্ত লিস্টগুলো হয়েছিল, তৃণমূল বোর্ডে ছিল না। এখন তাদের 1 মাসের ভাতা দিতে গেলে লাগছে 15 লক্ষ টাকা, 13 মাসের বাকি আছে। এগুলো আস্তে আস্তে তো আবার দেওয়া শুরু করা, এগুলো নিয়েও তো চিন্তাভাবনা করতে হচ্ছে, ফান্ড জোগাড় করতে হচ্ছে। সুতরাং অশোকবাবু যে কথাগুলো বলছেন অনভিপ্রেত সমালোচনা। 15 দিন মাত্র হয়েছে। উনি 20 বছর দপ্তরের মন্ত্রী ছিলেন, 3 বছর চেয়ারম্যান ছিলেন, 6 বছর উনি মেয়র ছিলেন, তার মধ্যে 1 বছর উনি গভর্নমেন্টের এক্সটেনশানে ছিলেন। তো মাত্র 15 দিন, উনি তো আমাকে 15 মাসও চাচ্ছি না, অ্যাটলিস্ট 6 মাস সময় দেওয়া আছে। না, এইখানে একটা প্রশ্ন তুলেছিলেন উনি যে যেখানে সমস্ত পুরবোর্ড আগেকারই রেখেছে সেখানে শিলিগুড়ি নতুন করে করা হলো। সেটা সরকারি সিদ্ধান্ত, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো না, আমি উত্তরও দেবো না। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে